আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো তোমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে হয়তো সকলেই জানো। এই পরিস্থিতিতে আসলে আমাদের সকলের কার্যক্রমই শিক্ষা কার্যক্রম খুবই ব্যাহত হচ্ছে। এমনকি আমি নিজেও একজন শিক্ষার্থী, আমি নিজেও ঠিকমতো পড়াশোনা চালিয়ে যেতে পারছি না। তো আমাদের পড়াশোনাটা যাতে অব্যাহত থাকে, যাতে ব্যাহত না হয়, তারই একটা ক্ষুদ্র প্রয়াসে আসলে রবি 10 মিনিট স্কুলের এই জেএসসি লকডাউন লাইভ প্রজেক্টটি। তো আজকে তোমাদের সাথে আমি নাইম হাসান মাহফুজ, কুষ্টিয়া জেলা থেকে আছি। তোমরা কে কোন জেলা থেকে আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করছো অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। তার আগে সবাই আমাকে একটু জানিয়ে দাও যে আমার ভয়েসটা এবং বোর্ডের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কি না, আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমরা কে কোন জেলা থেকে আছো সেটাও আমাকে জানিয়ে দাও। আর অবশ্যই আজকের এই ক্লাসটি তোমরা শেয়ার করে দাও যত দ্রুত সম্ভব। তোমাদের কোনো বন্ধু যদি এখনও অংশগ্রহণ না করে থাকে আজকের এই ক্লাসে, তাকে মেনশন করতে পারো কমেন্টে, যাতে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করে। এবং তোমরা তোমাদের যে কোনো গ্রুপে, পেজে কিংবা তোমাদের টাইমলাইনে আজকের এই ক্লাসটি শেয়ার করো, যাতে তোমাদের কোনো বন্ধু যদি অংশগ্রহণ করতে না পারে, পরবর্তীতে যাতে সে এই ক্লাসে অংশগ্রহণ করতে পারে বা ক্লাসটি পরবর্তীতে দেখে নিতে পারে। তো তোমাদের সাথে আমি আজকে যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টা হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। পৃথিবী ও মহাকর্ষের অনেকগুলো টপিক রয়েছে, তার মধ্যে মূলত আজকে মহাকর্ষ, অভিকর্ষ এবং মহাকর্ষ সূত্র, এই তিনটা বিষয় নিয়েই মূলত আমি আলোচনা করব। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই আজকে এই ক্লাসে অংশগ্রহণ করেছো, প্রায় 400 জনের বেশি এই ক্লাসে আছো। ঝিনাইদহ জেলা থেকে আছে মতিয়ার রহমান, সাইদা পারভিন আছে ঢাকার মিরপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। বগুড়া থেকে আছে ফারজানা আক্তার বেভা। তো চলো আজকে আমরা এই ক্লাসটি শুরু করি। তো ক্লাসটি শুরু করার আগে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষ। তো মহাকর্ষ বিষয়টা কি? তোমরা সকলেই জানো যে আমরা পৃথিবীতে বসবাস করছি। তো এই পৃথিবী আবার সৌরজগতের একটি অংশ বা গ্রহ। এরকম অসংখ্য নক্ষত্র নিয়ে কিন্তু আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি বস্তু একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করছে। তো এই যে একে অপরকে নিজের দিকে, পরস্পরের দিকে আকর্ষণ করছে, এই আকর্ষণটাকে আমরা বলছি হচ্ছে মহাকর্ষ। তো বিশ্ব ব্রহ্মাণ্ড তো অনেক বড় একটা ক্ষেত্র। আমি তোমাদের একটা ছোট্ট অংশ নিয়ে দেখাবো। তোমরা এই পোস্টারটি একটু খেয়াল করো, আমাকে কমেন্ট বক্সে জানাও যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। তো এইটা মূলত আমাদের সোলার সিস্টেমের একটা চিত্র। তো তোমরা একটু লক্ষ্য করো যে সোলার সিস্টেমে বুধ রয়েছে, শুক্র গ্রহ রয়েছে, মঙ্গল গ্রহ রয়েছে, বৃহস্পতি গ্রহ রয়েছে, পৃথিবী রয়েছে। তো এখানে এরকম প্রত্যেকটা গ্রহকে সূর্যকে আকর্ষণ করছে, এমনকি ওই গ্রহগুলো সূর্যকে আকর্ষণ করছে। অর্থাৎ এখানে প্রত্যেকটি বস্তু কিন্তু একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করছে। তো এই একে অপরকে যে নিজের দিকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটাকে আমরা বলছি হচ্ছে মহাকর্ষ। তাহলে মহাকর্ষ বিষয়টা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা অভিকর্ষ বিষয়টাও বুঝতে পারবো খুব সহজে। অভিকর্ষ বিষয়টা কি? অভিকর্ষ বিষয়টা হচ্ছে যেই দুইটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করছে, সেই দুইটি বস্তুকণার যদি যে কোনো একটি পৃথিবী হয়, তাহলে আমরা তাকে বলবো অভিকর্ষ। অর্থাৎ এখানে সূর্য এবং পৃথিবীর যে আকর্ষণ বল, সেটাকে আমরা অভিকর্ষ বল বলবো। পৃথিবী এবং বৃহস্পতি গ্রহের যে আকর্ষণ বল, সেটাকে আমরা কি বলবো? অভিকর্ষ বলবো। শনি এবং নেপচুনের মধ্যে যে আকর্ষণ বল, এটাকে কিন্তু আমরা অভিকর্ষ বলবো না, এটাকে আমরা কি বলবো? এটাকে হচ্ছে মহাকর্ষ বলবো। অর্থাৎ সহজ কথায় যে দুইটা বস্তুর মধ্যে যদি যে কোনো একটি অভিকর্ষ হয়, যে কোনো একটি পৃথিবী হয়, তাহলে আমরা সেই আকর্ষণ বলটাকে বলবো হচ্ছে অভিকর্ষ। তাহলে ভাইরা এখন প্রশ্ন হতে পারে যে পৃথিবীও তো এই মহাবিশ্বেরই একটা গ্রহ বা একটা বস্তু, তাহলে তো সেই অর্থে অভিকর্ষকেও আমরা মহাকর্ষ বলতে পারি, তাই না? আসলেই ঠিক তাই, আমরা অভিকর্ষকেও মহাকর্ষ বলতে পারি। অর্থাৎ
সকল অভিকর্ষই কিন্তু মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। কেন বলো তো ভাইরা সকল মহাকর্ষ অভিকর্ষ নয়? কারণ মহাকর্ষ সম্পর্কে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম, আমরা জানি যে কোনো দুইটি বস্তু ধরে নিয়ে আমরা যে কোনো দুইটি বস্তুর মধ্যে একটি হচ্ছে নেপচুন আর একটা হচ্ছে শনি, তাহলে এই দুইটা বস্তুর মধ্যে কিন্তু একটা পৃথিবী নয়। এই জন্য আমরা মহাকর্ষকে অভিকর্ষ বলছি না, কিন্তু অভিকর্ষকে আমরা মহাকর্ষ বলছি। তো প্রায়শই এই প্রশ্নটা আসলে অনুধাবনমূলক প্রশ্নে দেখা যায় যে সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। তো এই প্রশ্নটা আসলে আমরা কি করব, আমরা এরকমের শর্টকাটভাবে আমরা বর্ণনা করে দেব যে যেহেতু পৃথিবী এই মহাবিশ্বের একটা অংশ, অর্থাৎ এই মহাবিশ্বের বস্তুগুলোর মধ্যে পৃথিবীও একটি, তাই যে কোনো দুইটা বস্তুর আকর্ষণকে আমরা মহাকর্ষ বলছি, আর পৃথিবী এবং যে কোনো বস্তুর আকর্ষণকে অভিকর্ষ বলছি। এই কারণে সকল অভিকর্ষ মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। তো তোমাদের কাছে এখন আমি একটা ছোট্ট প্রশ্ন করি, তোমরা যদি এই টপিকটি বুঝে থাকো, আমাকে বলো তো যে পৃথিবী এবং এটার যে উপগ্রহ আছে, একমাত্র উপগ্রহ অর্থাৎ চাঁদ, পৃথিবী এবং চাঁদের আকর্ষণ বলটাকে আমরা কি বলবো? এটা আমাকে একটু ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং অবশ্যই তোমরা যদি এখনও কেউ আজকের ক্লাসে শেয়ার করে না থাকো, তাহলে অবশ্যই শেয়ার করো, এবং শেয়ার করে কমেন্ট বক্সে অবশ্যই হাত তোলো। আচ্ছা, মতিয়ার রহমান ভাইয়া বলেছেন শেয়ার করেছি। শেখ রিন্টু বলেছে ভাইয়া জুম করেন। ভাইয়া আসলে জুম করলে হবে কি, বাকি লেখাগুলো কেটে যাবে। আমি তোমাদেরকে পোস্টারটা আর একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। একটু দেখো এখান থেকেই। আচ্ছা, অভিকর্ষ, আবিদ হাসান বলেছে অভিকর্ষ, সুইটি মাহিয়া বলেছে অভিকর্ষ, নাদিয়া ইসলাম বলেছে অভিকর্ষ। হ্যাঁ, তোমাদের সকলের উত্তরই সঠিক হয়েছে, এটা হচ্ছে অভিকর্ষ। তো এবার আমরা আজকের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করব। তো ভাইয়ের মহাকর্ষ সূত্রটা আলোচনা করার আগে, মহাকর্ষ সূত্রটা কিভাবে এলো, অর্থাৎ এর অবতারণাটা কিভাবে হলো, আমরা সেইটা একটু জেনে আসব। তো আমরা এটাও একটা পোস্টারের মাধ্যমে দেখি। সে পোস্টারটা একটু দেখো কাছ থেকে। এই পোস্টারে তোমরা কিন্তু একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ, সে কিন্তু আর কেউ নয়, অনেক গুণী একজন ব্যক্তি, যার জন্য আমরা আসলে অনেক কষ্টের মধ্যে থাকতে হয়, কারণ তার যে গবেষণা আছে বা যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো পড়তে পড়তে আমরা কিন্তু একদম হয়রান অবস্থা। তো ইনি আর কেউ নয়, ইনি হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। তো স্যার আইজ্যাক নিউটন তিনি 1687 খ্রিস্টাব্দে একটা আপেল গাছের নিচে বসেছিল, মানে এই গল্পটা তথাকথিত আছে। তো তিনি যখন আপেল গাছের নিচে বসেছিলেন, তো তখন তার সামনে হঠাৎ করে একটা আপেল পড়ে। তো তখন তিনি চিন্তা করে যে এই আপেলটা কেন মাটিতে পড়লো, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠে কেন পড়লো, আপেলটা তো উপরে উঠতে পারতো, তাই না? তো এই চিন্তা ভাবনা থেকে তিনি 32 বছর বয়সে, অর্থাৎ 1687 খ্রিস্টাব্দে, সালটা আমি একটু বোর্ডে লিখে দিই, 1687 খ্রিস্টাব্দে তিনি মহাকর্ষ সূত্রের অবতারণা করেন। তো তোমাদের কাছে প্রশ্ন হলো যে আসলেই এই আপেলটি কেন ভূপৃষ্ঠে পড়লো, আপেলটি তো উপরে উঠতে পারতো, কেন উপরে উঠলো না? তো তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি জেনে থাকো, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি এই বিষয়টা নিয়ে আর একটু পরে আলোচনা করব যে আসলে কেন আপেলটি ভূপৃষ্ঠে পড়লো, উপরে কেন গেল না। তো চলো আমরা মহাকর্ষ সূত্র আমি প্রতিপাদন করার চেষ্টা করি। তো ইতিমধ্যে আজকের এই ক্লাসে 311 জন আছে। মতিয়ার রহমান আছে, সাইদা পারভিন আছে, মহিন রাজু আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা এখনও যদি আজকের এই ক্লাসটি শেয়ার না করে থাকো, অবশ্যই শেয়ার করে দাও। তো তিনি মহাকর্ষ সূত্রে স্যার আইজ্যাক নিউটন যে সূত্রটি দিয়েছিলেন সেটি হচ্ছে এমন, আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখো দেখতে পাচ্ছ কিনা। অর্থাৎ মহাকর্ষ সূত্র হচ্ছে যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তো আমরা এই সূত্রটা একটু প্রতিপাদন করি। তো আমরা ধরে নিই যে দুইটা বস্তু, বৃত্তাকার বস্তু,
একটা হচ্ছে m1 ভরের বস্তু এবং আরেকটা হচ্ছে m2 ভরের বস্তু। তো এরা পরস্পর d দূরত্বে রয়েছে। এখন দূরত্বকে আমি d কেন লিখলাম এটা একটু ব্যাখ্যা দিই, একটু খেয়াল করো যে আমরা কি জানি যে দূরত্বের ইংরেজি কি? দূরত্বের ইংরেজি ডিস্টেন্স। তো দূরত্বের ইংরেজি যেহেতু ডিস্টেন্স, ডি দিয়ে শুরু হচ্ছে, এই কারণে আমরা দূরত্বকে সর্বদা কি করব? ডি দ্বারা প্রকাশ করব। এবং দূরত্বের যে এককটা, এটা যেহেতু একটা সরণ বা দূরত্বকে বোঝাচ্ছে, তো এটার একক হবে হচ্ছে মিটার। মিটারকে আমরা সর্বদা এম দ্বারা প্রকাশ করব। এই জিনিসগুলো খেয়াল রাখবা, মাথায় রাখবা, কারণ একটু পরে যখন আমরা অঙ্কগুলো সমস্যার সমাধান করব তখন এই বিষয়গুলো কিন্তু আসবে। তো ভরকে এম দ্বারা কেন প্রকাশ করছি? ভরের ইংরেজি হচ্ছে ম্যাস, এটা এম। এটাকে আমরা কি করব? এটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করব। এখন বিষয় হচ্ছে যে সবসময় কি ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করব? না, যখন কেবলমাত্র আমরা পৃথিবীর ভরটা চিন্তা করব, পৃথিবীর ভরের ক্ষেত্রে কিন্তু সেটা দুঃখিত স্মল এম, অর্থাৎ এটা আমরা সর্বদা স্মল এম দ্বারা ব্যবহার করব। এবং যখন সেটা পৃথিবীর ভর হবে তখন সেই ভরটাকে আমরা ক্যাপিটাল এম লিখব। কিন্তু এই ক্ষেত্রে আমরা সচরাচর বস্তুকণায় নিয়ে হিসাব করব, এই জন্য আমরা স্মল এম ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা, এবার আমরা সবাই জানি যে বলের ইংরেজি কি বলো তো? ফোর্স। ফোর্সটা এফ দিয়ে শুরু হচ্ছে, এই কারণে আমরা বলকে প্রকাশ করার জন্য সর্বদা এফ ইউজ করব। এবং এর একক, অর্থাৎ একক বলতে বোঝাচ্ছে হচ্ছে আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা রাশিকে আদর্শভাবে প্রকাশ করার জন্য তার একটা মান হিসাব করা হয় বা আদর্শ একটা একক দেওয়া হয়। সেই এককটা হচ্ছে বলের ক্ষেত্রে নিউটন, ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। তো এই বিষয়গুলো একটু খেয়াল করো, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে পরবর্তীতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এইবার আমি মূল প্রতিপাদনে যাই। তোমরা যদি এই বিষয়গুলো বুঝে থাকো আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তো নিউটনের তত্ত্ব অনুসারে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এই দুইটা বস্তুকণার ভর, একটা আমি m1 ধরেছি আর একটা m2 ধরেছি, তাহলে এই বস্তুকণাদ্বয়ের গুণফল কি হবে? m1 ইন্টু m2। এই m1 ইন্টু m2টা কিসের সমানুপাতিক? বলটা হচ্ছে এই গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এই চিহ্নটাকে হচ্ছে প্রপোর্শনের চিহ্ন বলা হয়। অর্থাৎ দুইটা রাশির মধ্যে তুলনা বোঝাতে বা সম্পর্ক স্থাপন করতে এই চিহ্নটা বোঝানো হয়। তাহলে আমরা প্রথম অংশ থেকে বলতে পারি যে বস্তুদ্বয়ের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক হচ্ছে বল। তো একটা কথা মাথায় রাখতে হবে এখানে, সেটা হচ্ছে যে এই প্রপোর্শনের চিহ্নের ডান দিকটাতে, এই অংশটাতে সবসময় স্বাধীন রাশিটা বসবে। স্বাধীন রাশি কেন বলছি? অর্থাৎ ভর পরিবর্তিত হলেই কিন্তু বলটা পরিবর্তিত হবে। ভর যদি অপরিবর্তিত থাকে তাহলে কিন্তু এই বলটা পরিবর্তিত হবে না। এই কারণে আমরা সর্বদা প্রপোর্শনের চিহ্নের ডান দিকে স্বাধীন রাশিটাকে বসাবো। তো ভাইরা, এখন আমি যদি প্রশ্ন করি যে ধরি প্রথমে এই দুইটা বস্তু কণাদ্বয়ের একটার ভর ছিল 2 কেজি এবং আরেকটার ভর ছিল 2 কেজি, তাহলে এই বস্তুকণাদ্বয়ের দয়ের গুণফল কত হচ্ছে? 4 কেজি। তাহলে এখন যদি এই বস্তুকণাদ্বয়ের ভর আমি বৃদ্ধি করি, অর্থাৎ যে কোনো একটি ভর যদি আমি বৃদ্ধি করে আমি 3 কেজি করলাম, তাহলে এদের গুণফল কত হচ্ছে বলো তো? এদের গুণফলটা তখন হবে 6 কেজি। তার মানে এদের ভর যদি বৃদ্ধি করি তাহলে এই বলের মানটাও কিন্তু বৃদ্ধি পাবে, এবং এদের ভর যদি আমি হ্রাস করি তাহলে বলের মানটাও হ্রাস পাবে। আচ্ছা, তো দ্বিতীয় সম্পর্কে কি বলেছে? দ্বিতীয় সম্পর্কে বলেছে যে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু 1/d²। কারণ আমরা কি দেখেছি? কারণ আমরা এই বস্তু কণাদ্বয়ের দূরত্ব d দ্বারা প্রকাশ করেছি। আচ্ছা, এখন ভাইরা প্রশ্ন হতে পারে যে আমি দূরত্ব হিসাব করার সময় কেন এই বৃত্তাকার বস্তুর কেন্দ্র থেকে হিসাব করলাম? অর্থাৎ দূরত্বটা তো
এইখান থেকে এইটুকু আমি বিবেচনা করতে পারতাম, কেন করলাম না? আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যখন দুইটা বস্তুকণার মধ্যে দূরত্ব হিসাব করি, তো সেই দূরত্ব হিসাব করার ক্ষেত্রে দূরত্বটা সবসময় এই ভর কেন্দ্র থেকে হিসাব করা হয়। বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে ভর কেন্দ্রটা হয় সবসময় কেন্দ্রে, আর যদি বস্তুটা অসম আকৃতির হয়, অর্থাৎ এরকম যদি কোনো একটা বস্তু হয়, তখন এই ভর কেন্দ্রটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা হিসাব করে দেখতে হবে। তো আমি তোমাদের একটা চিত্র দেখাই, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় দেখো এই খেলনাটা নিয়ে হয়তো বা অনেকেই খেলেছি এবং অনেকেই চিনি। এই খেলনাটাকে কিন্তু যে এইভাবে আঙ্গুলের উপর ধরে রাখলে ও কিন্তু একদম ওরকম ভারসাম্য সহকারে থাকতো, এদিকেও হেলতো না ওদিকেও হেলতো না। এর কারণটা কি জানো? এর কারণটা হচ্ছে যে এই পাখিটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এই সমগ্র ভরটা ঠিক এই ঠোঁটের এই জায়গাটায় ক্রিয়া করে, অর্থাৎ এই মহাকর্ষ বলটা সবসময় এই বরাবর, অর্থাৎ এই লাইনে, এই স্ট্রেট লাইন বরাবর ক্রিয়া করত, কারণ তার ঠোঁটের এই বিন্দুটাই ছিল ভর কেন্দ্র। তো এই জন্যে বস্তুকণাদ্বয়ের ভর কেন্দ্র যে জায়গাটায়, দূরত্বটা সবসময় ওই ভর কেন্দ্র থেকে হিসাব করা হয়। তো এই দুইটা সম্পর্ক যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই দুইটা সম্পর্ক থেকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু কি, m1 ইন্টু m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এই সূত্রটাকে, অর্থাৎ এতটুকুকে যদি আমি এবার সূত্র আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে কিন্তু এই সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে ফেলতে হবে। তো সমানুপাতিক চিহ্নটাকে যখন আমি উঠাবো, তখন কিন্তু আমাকে একটা ধ্রুবক আনতে হবে। তো সেই ধ্রুবকটা কি? সেই ধ্রুবকটা হচ্ছে যে এখানে লিখি, তখন এফ ইকুয়াল টু, সেই ধ্রুবকটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এটাই হচ্ছে সেই মহাকর্ষের, দুঃখিত, নিউটনের সেই কাঙ্ক্ষিত মহাকর্ষ সূত্র। তো তোমরা এই বিষয়টুকু বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও, দেখি আমাদের সাথে কে কে আছে আজকের এই ক্লাসে। আমাকে একটু জানাও যে তোমরা এই সূত্র পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, বা এই সূত্রের কোথায় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, বা কোথায় আমার কথাটা বুঝতে পারোনি, সেটা জানিয়ে দিলে আমার জন্য বোঝাতে আরও সুবিধা হবে। আমাদের সঙ্গে প্রায় 300 বন্ধু রয়েছে এখন অনলাইনে লাইভে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি এখনও কেউ শেয়ারটি না করে থাকো, শেয়ার করে দিতে পারো। আবিদ হাসান বলেছে ইয়েস স্যার, অর্থাৎ সে সূত্রটা বুঝতে পেরেছে। নুসরাত জাহান বলেছে জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, হারুনুর রশিদ বলেছে বুঝি নাই। আচ্ছা ভাইয়া, তুমি কোথায় বোঝো না? আমি তারপরে একটা বলছি, আমি আরেকবার রিপিট করছি। দেখো, মহাকর্ষ সূত্র অনুযায়ী স্যার আইজাক নিউটন বলেছে যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আমি যে এই দুইটা বস্তু হিসাব করেছি, এই দুইটা বস্তুর একটি বস্তুর ভর ছিল m1 আর একটি বস্তুর ভর ছিল m2। তাহলে এই বস্তুকণাদ্বয়ের ভরের গুণফল কত হবে বলো তো? সে ভরের গুণফল হচ্ছে m1 ইন্টু m2। এই m1 ইন্টু m2 এই গুণফলের সমানুপাতিকটাই হচ্ছে এই মহাকর্ষ বল, অর্থাৎ এফ। আর দ্বিতীয় যেটা বলা আছে দ্বিতীয় ক্ষেত্রে, যে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এই দূরত্বটাকে আমি ডি ধরেছি, তাহলে এই দূরত্বটার বর্গ হচ্ছে ডি স্কোয়ার। যেহেতু ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই জন্য এফ ইজ প্রপোর্শনাল টু 1/d স্কোয়ার। ব্যস্তানুপাতিক সম্পর্ক সবসময় কেমন হয়? ভাগ আকারে হয়। অর্থাৎ আমি যদি বলি যে কোনো একটা বল তার ভরের ব্যস্তানুপাতিক, তাহলে ওই বলটা হবে এফ ইজ প্রপোর্শনাল টু 1/m। যদি এমন কোনো সূত্র নেই, আমি বোঝানোর জন্য বলছি। যদি বলতো ভরের বর্গের ব্যস্তানুপাতিক, তখন m স্কোয়ার হতো। যদি বলতো যে ভরের ঘনের সমানুপাতিক, তখন কি হতো? m কিউব। যদি বলতো যে ভরের ঘনের ব্যস্তানুপাতিক, তখন কি হতো? এফ ইজ প্রপোর্শনাল টু 1/m কিউব। তো এই দুটা সম্পর্ককে আমরা একত্রে এভাবে লিখেছি যে এফ ইজ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এবং এই প্রপোর্শনাল চিহ্নটা সবসময় তুলতে হলে, ও আচ্ছা, একজন বলেছে যে শুধু ভায়া ভায়া নয়,
আপু আপু করতে, আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত। তো আপুরা তোমরা যদি বুঝে থাকো যে এই প্রপোর্শনের চিহ্নটাকে তুলতে আমাকে একটা সমানুপাতে ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকটাকে আমরা বলছি জি। এখন এই ধ্রুবকটা কি, এই জিটা কি, সেইটাই আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝাবো। আচ্ছা, আমি সূত্রটাকে একটু মুছে দিই। আচ্ছা, এই জিটাকে আমরা বলছি কি, এই জিটাকে আমরা বলছি মহাকর্ষীয় ধ্রুবক। এর কিন্তু একটা নির্দিষ্ট মান রয়েছে। সেই নির্দিষ্ট মানটা কি? সেই নির্দিষ্ট মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন, অর্থাৎ যেটা বলের একক, মিটার স্কোয়ার যেটা দূরত্বের একক, ইন্টু কেজি ইনভার্স 2। তো এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে ভাইয়া যে এই মানটা কোথা থেকে আসলো বা কিভাবে আসলো? আসলে এটা মন গড়া কোনো মান নয়, এটা বিজ্ঞানীরা অনেক হিসাব নিকাশ করে দেখেছেন। বিষয়টা এমন, এটার ব্যাখ্যা যদি আমি দিতে যাই তাহলে এভাবে বলতে হবে যে এই বস্তুটার ভর যদি 1 কেজি হয় এবং এই বস্তুটার ভরও যদি 1 কেজি হয় এবং এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে এই বস্তুদ্বয় পরস্পরকে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন বলে আকর্ষণ করবে। অর্থাৎ একক ভরের দুইটা বস্তুকে যদি একক দূরত্বে আমরা স্থাপন করি, তাহলে ওই দুইটা বস্তু পরস্পরকে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন বলে আকর্ষণ করবে। এটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের ব্যাখ্যা। তো আমাদের যেই ক্ষেত্রে সবথেকে বড় সমস্যাটা হয় বা তোমাদেরও হয়, আমি যতদূর জানি, কারণ আমিও তোমাদের সময়টা পার করে এসেছি, আসলে এই সমস্যাটা আমারও খুব হতো যে এই মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ এই জি এর এককটা নির্ণয় করতে বলতে গেলে মনে রাখতে খুব অসুবিধা হতো। তো এটাকে আসলে মুখস্থ করা বা মনে রাখার মতো তেমন কিছু নেই। এটাকে আমরা খুব সহজে নিজেরাই বের করতে পারি। কিভাবে? দেখো, যে আমরা কিছুক্ষণ আগে প্রতিপাদন করে এসেছি যে এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এখন আমরা এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জিটাকে আমরা আলাদাভাবে লিখব। তো জিটাকে যদি আমি আলাদাভাবে লিখতে চাই তাহলে আমি এইভাবে লিখতে পারি, এটাকে আমরা আর গুণ করে দিই, অর্থাৎ এফ ডি স্কোয়ার ইকুয়াল টু জি m1 ইন্টু m2। তাহলে এবার দেখো, এবার যদি আমি জিটাকে এক পাশে রেখে দিই, অর্থাৎ জিটাকে আমরা এক পাশে রেখে দিই, তাহলে এফ ডি স্কোয়ার বাই m1 m2। তাহলে আমরা জিটাকে কি এভাবে লিখতে পারি? অবশ্যই পারি। তো এবার দেখো, এখান থেকে আমরা খুব সহজে জি এর এককটা নির্ণয় করতে পারবো। আমরা ক্লাসের শুরুতেই, এটাকে আমি খুলে দিই, আমরা ক্লাসের শুরুতেই কিন্তু ভাইরা বলেছি, আপুরাও তোমাদেরকেও বলেছি যে বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক হচ্ছে মিটার এবং ভরের একক হচ্ছে কেজি। তাহলে দেখো, তাহলে যদি আমি এখানে এককগুলো বসিয়ে দিই, বলের একক ছিল নিউটন, তার দূরত্বের একক ছিল হচ্ছে মিটার, তাহলে মিটার স্কোয়ার, এবং ভরের একক কেজি ইন্টু কেজি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো এখন পার কেজি স্কোয়ারটা কেন হলো? দেখো, আমরা যদি বীজগণিতীয় রাশি এই অধ্যায়টা করে থাকি, কোনো একটা রাশিকে যদি এরকম লেখা থাকে এ ডিভাইডেড বাই বি স্কোয়ার, এটাকে আমরা কীভাবে লিখি? এটাকে আমরা লিখি যে এ বি ইনভার্স 2, তাই তো? ঠিক এই কাজটি আমরা এখানে করেছি, অর্থাৎ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো এভাবে আমরা খুব সহজে কিন্তু এই জি এর এককটা বের করে ফেলতে পারি। তো আমি এতক্ষণ ধরে যেটুকু বুঝিয়েছি, এতটুকু পর্যন্ত তোমরা বুঝেছো কিনা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। আর বোর্ডের লেখাটা স্পষ্ট কিনা সেটাও একটু বলে দাও, আর আমার ভয়েসটাও শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও। আচ্ছা, ঋতিকা ঘোষ আপু জিজ্ঞেস করেছে যে ভাইয়া মহাকর্ষীয় সূত্রটা
ধ্রুবকটা কেন সূত্রে ব্যবহার করা হয়? আসলে আপু, প্রত্যেকটা সূত্রে যখন আমরা সম্পর্ক বিবেচনা করি, অর্থাৎ যখন মানে সমানুপাতিক চিহ্ন আসে, তখন ওই চিহ্নটাকে তুলে দিতে হলে আমাদেরকে একটা ধ্রুবক আনতে হয়। তো ধ্রুবক এনে আমাদেরকে ওই অংশটাকে সূত্রে দাঁড় করাতে হয়। তো এই জন্যই আমাদেরকে ধ্রুবক আনতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন সূত্রে বিভিন্ন ধ্রুবক রয়েছে, প্রত্যেকটা ধ্রুবকের মান আলাদা, এবং এটা অনেক যাচাই বাছাই করার পরে কিন্তু এই ধ্রুবকের মানটা আমরা বের করি। অর্থাৎ যেমন এখানে মহাকর্ষ ধ্রুবকের মানটা 6.673 × 10⁻11। আচ্ছা, ইসাক তুহিন অল রাইট। তরিকুল ইসলাম ভাই বলেছে জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, নাদিয়া ইসলাম বলেছে অল ইজ ওয়েল। ধন্যবাদ ভাই। এখন তোমাদের যে বিষয়টা বলি, সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া, যে এই ধ্রুবকটা তো অনেক বড়, এই ধ্রুবকের মানটা তো অনেক বড়, তাহলে কি মানটা আসলে কি অনেক বড়? আমি শুধুমাত্র এই ধ্রুবকটা রেখে বাকি অংশটুকু মুছে দিচ্ছি। দেখো এখানে কতগুলো ডিজিট আছে, 6 6 7 3 1 0, এর উপর আবার পাওয়ার -11 আছে। এখন এত বড় দেখে আমাদের মনে হতে পারে এই মানটা হয়তোবা অনেক বড়। আসলে মানটা কিন্তু এত বড় নয়, মানটা খুবই ছোট। কেমন ছোট দেখো, আমরা 0.1কে কীভাবে লিখি? 1/10 = 10⁻1। আবার 0.01 এটাকে কি লিখি? 1/10² = 10⁻2। এমনকি 0.001 এটাকে আমরা কিভাবে লিখি? তাহলে এবার চিন্তা করো, এখানে 10⁻11 রয়েছে, তাহলে এইটার মান হচ্ছে মূলত 6.673 ডিভাইডেড বাই, একের পরে কতটা শূন্য? এখানে 11 রয়েছে, অর্থাৎ একের পরে 11টা শূন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এবার তোমরাই বলো যে এই মানটা আসলে তাহলে কতখানি ছোট? আসলে অনেক ছোট। অর্থাৎ 1 কেজি ভরের দুইটা বস্তুকে যদি আমরা 1 মিটার দূরত্বে স্থাপন করি, তাহলে তারা পরস্পরকে ঠিক এই বলে আকর্ষণ করে, অর্থাৎ খুবই নগণ্য। এটা আসলে হিসাবই করা যায় না, এত নগণ্য মান, যেহেতু একের পরে 11টা শূন্য। তো এই সূত্রটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এখন আমরা এই সূত্রের উপরে কিছু সমস্যার সমাধান করব। এই সূত্রটা বুঝে থাকলে আসলে সমস্যার সমাধান করাগুলো কোনো ব্যাপারই না, শুধুমাত্র সূত্র লিখে মানগুলো বসিয়ে দিলেই কিন্তু আমরা যে কোনো অঙ্কের সমাধান করে ফেলতে পারবো। আচ্ছা, এখন যদি আমি বলি, ধরে নিই যে এই একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে ধরে নিই 500 গ্রাম। গ্রামকে আমরা বাংলায় না লিখে আমরা এভাবে জিএম দ্বারা প্রকাশ করব, এতে আমাদেরই সুবিধা হবে আসলে। আচ্ছা, আরেকটা বস্তুর ভরও ধরে নিই 300 গ্রাম। এখন এরা পরস্পর 50 সেন্টিমিটার দূরত্বে রয়েছে। তাহলে এখন আমার প্রশ্ন হলো তোমাদের কাছে, তোমরা বলো তো যে তাহলে এই দুইটা বস্তু পরস্পরকে কি বলে আকর্ষণ করবে? তোমরা একটু দ্রুত করে অঙ্কটা করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে এরা আসলে কতটুকু বলে পরস্পরকে আকর্ষণ করবে। আচ্ছা, তাহলে তোমরাও করতে থাকো, আমিও বোর্ডে অঙ্কটা করছি। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই সমস্যাগুলো সমাধান করার সময় আমরা সব সময় আন্তর্জাতিক যে এককটা রয়েছে সেই এককটা ব্যবহার করব। অর্থাৎ আমরা জানি যে ভরের একক সেটা হচ্ছে কিলোগ্রাম, তাহলে যেহেতু এখানে গ্রাম রয়েছে আমরা এই গ্রামটাকে কিলোগ্রামে পরিবর্তন করে নেব। ঠিক একইভাবে যে দূরত্বটা রয়েছে আমরা জানি যে দূরত্বের আন্তর্জাতিক একক হচ্ছে মিটার, তাহলে আমরা সেন্টিমিটারটাকেও মিটারে পরিবর্তন করে নেব। তো এখানে আমি লিখে রাখি যে আসলে 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম।
এবং 1 মিটার ইকুয়াল টু হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এই অঙ্কটা করার আগেই আমরা এই রাশিগুলোকে আমাদের যে প্রয়োজনীয় যে একক সেই এককটাকে পরিবর্তিত করে নিব। তাহলে দেখো আমরা অঙ্কে আসলে এইভাবে লিখব যে দেওয়া আছে প্রথম বস্তুর ভর কত, যে দেওয়া আছে m1 ইকুয়াল টু কত 500 গ্রাম। এখন আমরা যখন ছোট একক থেকে বড় এককে যাব, অর্থাৎ যেহেতু গ্রাম আছে আমরা কিলোগ্রামে যাব, ছোট একক থেকে বড় এককে যেতে হলে আমাদেরকে ভাগ করতে হবে। অর্থাৎ 1 কেজি সমান 1000 গ্রাম ছিল, তাহলে আমরা কেজিতে কনভার্ট করতে হলে আমরা 500কে 1000 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত 0.5 কেজি পাবো। আচ্ছা, এবার দ্বিতীয় বস্তুর ভর কত দেওয়া আছে দেখো, দ্বিতীয় বস্তুর ভর m2 দেওয়া আছে 300 গ্রাম। তাহলে আমরা 300কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা কেজি হিসাবটা পেয়ে যাব 0.3 কেজি, তাই তো? আচ্ছা, এবার আমরা সেন্টিমিটারকে মিটারে পরিবর্তন করে নেব। দূরত্ব ডি এর মান কত দেওয়া আছে, ডি এর মানটা দেওয়া আছে 50 সেন্টিমিটার। এখন আমরা যেহেতু জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারকে যখন আমি মিটারে পরিবর্তন করব তাহলে কি করব, 100 দ্বারা ভাগ করে দেব। তাহলে 50 ডিভাইডেড বাই 100 সমান সমান 0.5 মিটার। আর আমরা তো একটু আগেই পড়ে এসেছি যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত, জি এর মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন আর কোনো সমস্যা নেই, এখন শুধুমাত্র আমরা যদি মানগুলো বসে দিই তাহলে অঙ্কটি হয়ে যাবে যে আমরা জানি বল F সমান জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে জি এর মানটা কত 6.673 ইন্টু 10⁻⁻11, m1 এর মানটা আমরা কত পেয়েছি 0.5 কেজি, m2 এর মান কত পেয়েছি 0.3 কেজি, আর দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 0.5 মিটার। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এটা যদি আমি সমাধান করতে চাই তাহলে আমার কিন্তু একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। অন্য যে কোনো ক্যালকুলেটর হলেও হবে মূলত, তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে ভালো হয়। তো আমরা এই হিসাবটা কিভাবে করব সেটা একটু আমরা ক্যালকুলেটরে দেখব। আমরা একটু লক্ষ্য করি। আচ্ছা, ক্যালকুলেটর কি দেখা যাচ্ছে? আচ্ছা, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে ক্যালকুলেটরটা দেখা যাচ্ছে কি না। আচ্ছা, তো দেখো আমরা এই হিসাবটা যেভাবে করব, অনেক সময় আমি জানি তোমরা অনেকে ক্যালকুলেটর খুব ভালো ব্যবহার পারো, তারপরেও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো 6.673। আচ্ছা, এইবার যেটা যে 10⁻⁻11টাকে আমরা কীভাবে লিখবো, দেখো এখানে একটা EXP আছে, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল। আমরা এটা দেব, এটার ঘাত কত আছে -11, তখন কি আমরা কি করব -11। এবার যদি আমি সমান চিহ্ন দিই দেখো দেখাচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। আচ্ছা, এবার এটার সঙ্গে আমি কি গুণ করব 0.5 ইন্টু 0.3, তাহলে মানটা কত আসলো 1.0095 ইন্টু 10⁻⁻11। আচ্ছা, এটাকে আমি কত দ্বারা ভাগ করব, এটাকে আমি 0.5 তার বর্গ দ্বারা ভাগ করব। তাহলে প্রথমে আমি একটা ব্র্যাকেট নিব, তারপরে 0.5, তারপরে ব্র্যাকেটের উপরে একটা স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত মানটা, অর্থাৎ 4.0038 ইন্টু 10⁻⁻11 নিউটন। অর্থাৎ দেখো, অর্থাৎ 500 গ্রাম এবং 300 গ্রাম ভরের দুইটা বস্তুকে যদি আমি 50 সেন্টিমিটার দূরত্বে রাখি তাহলে তারা পরস্পরকে 4.0038 ইন্টু 10⁻⁻11 নিউটন বলে আকর্ষণ করবে। তো এইভাবেই আসলে অঙ্কগুলো থাকবে। শুধু আমরা যদি সূত্রটা খুব ভালোভাবে জানি তাহলে এগুলো সমাধান খুব সহজেই
করতে পারবো। তবে অঙ্ক কিন্তু অনেক রকমভাবে আসতে পারে। আমি পরবর্তীতে আরও বিভিন্ন প্রকারের অঙ্ক দেখাবো, তোমরা সাথে থাকো। এবং তোমরা যারা এখনও ক্লাসটিতে অংশগ্রহণ করনি বা তোমাদের বন্ধুরা এখনও অংশগ্রহণ করেনি, তোমরা চাইলে শেয়ার করে দিতে পারো এবং তাদেরকে মেনশন দিতে পারো যাতে তারা এই ক্লাসটা দেখতে পায়। আচ্ছা, তোমাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে রাখি। তোমরা চাইলে এই মহাকর্ষীয় ধ্রুবকের মানটা ক্যালকুলেটরে এভাবেও লিখতে পারো। দেখো 6.673 ইন্টু 10 লিখবো। এখন পাওয়ার দিব -11। এইটার জন্য আমি এই যে এখানে একটা ত্রিভুজ আকৃতির একটা চিহ্ন দেখছো, এটাতে ক্লিক করব। দেন কত পাওয়ার আছে? -11। তাহলে আমি এইভাবে লিখলেও দেখো 6.673 ইন্টু 10⁻11ই দেখাচ্ছে। তো এইভাবেও লেখা যায়, অর্থাৎ দুই রকমভাবে আমরা এই ঘাতের সমস্যাগুলো ক্যালকুলেটরে করতে পারি। আচ্ছা, তো এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি পরবর্তীতে আর একটা সমস্যা তোমাদের দেখাবো। আমি মুছে দিলাম। আচ্ছা, এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে এখন আর দূরত্বটা দেয়া নেই, ধরে নিলাম যে দূরত্বটা আর দেয়া নেই, আমাকে দূরত্বটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এই দূরত্বটা কত সেটা নির্ণয় করতে হবে এবং আমাকে এফ অর্থাৎ মহাকর্ষ যে বলটা, সেই বলের মানটা আমাকে দেয়া আছে। ধরে নিলাম সে বলটা হচ্ছে 3.78 আমি ধরে নিচ্ছি ইন্টু 10⁻11 নিউটন। এবং আমার ভর যেটা ছিল সেটা আগের ভরই আছে, সেটা হচ্ছে না, ভরটা পরিবর্তন করে দিই। ধরে নিই ভরটা হচ্ছে 400 গ্রাম, এটা 200 গ্রাম। অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে যে 400 গ্রাম এবং 200 গ্রাম ভরের দুইটা বস্তুকে কত দূরত্বে স্থাপন করলে তারা পরস্পরকে 3.78 ইন্টু 10⁻11 নিউটন বলে আকর্ষণ করবে। তো তোমাদের কাছে আমার এটা প্রশ্ন, তোমরা দ্রুত ক্যালকুলেশন করে আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দাও। তোমরাও করতে থাকো, আমিও এটা সমাধান করে। আমরা কি জানি যে আমরা জানি যে মহাকর্ষ বল F সমান G m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখন আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে কিন্তু এখন এই দূরত্বটাকে জানতে চেয়েছে। তাহলে আমি এখন করব কি, আমি এখন এই দূরত্বটাকে আমি বাম পাশে আনার চেষ্টা করব। চলো একটু চেষ্টা করি। দূরত্বটাকে যদি আমি বাম পাশে আনি তাহলে এফ ডি স্কয়ার ইকুয়াল টু G m1 m2। তাহলে ডি স্কয়ারটাকে এই পাশে রেখে দিয়ে আমি উভয় পক্ষকে বল দ্বারা ভাগ করে দিই। তাহলে G m1 m2 ডিভাইডেড বাই এফ। এখন যেহেতু এখানে বর্গ আছে, আমি উভয় পক্ষের বর্গমূল করব। তাহলে ডি ইকুয়াল টু কী পাচ্ছি বলো তো? √G m1 m2 ডিভাইডেড বাই এফ। আচ্ছা, তো আমরা এবার যে মানগুলো দেওয়া ছিল সেটাকে আমরা পরিবর্তন করে নিই একটু। তাহলে m1 দেওয়া ছিল কত? অর্থাৎ প্রথম বস্তুর ভরটা দেওয়া ছিল 400 গ্রাম। তাহলে আমরা এটাকে কেজিতে আনবো। তাহলে 400কে আমরা 1000 দিয়ে ভাগ করব। তাহলে 0.4 কেজি। m2 কত ছিল? m2 দেওয়া ছিল হচ্ছে 200 গ্রাম। তাহলে আমরা হিসাব করলে পাবো হচ্ছে 0.2 কেজি। এবং বলটা দেওয়া আছে, বলটা কত দেওয়া আছে? 3.78 ইন্টু 10⁻11 নিউটন। আর মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটা আমরা জানি 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন এই মানগুলোকে যদি আমি এই জায়গাটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমার এই অঙ্কের সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো চলো
ঝটপট করে ফেলি। আচ্ছা, এবার আমাদের যে সমস্যাটা এবারও সম্মুখীন হতে হবে যে এই হিসাবটাও হয়তোবা আমরা করতে গেলে একটু সমস্যার সম্মুখীন হব। তো এটাকেও আমি ক্যালকুলেটরে তোমাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই হিসাবটা আমরা কিভাবে করব। একটু দেখি। তাহলে আমি বর্গমূলের কাজটা আগে করব না, আমি ধরে নিব যে এখানে কোনো বর্গ নেই আর বর্গমূল নেই, আমি শুধু এই অংশটুকুর কাজ করব। তাহলে এই অংশটুকুর কাজ করতে হলে কী করতে হবে বলো তো? 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু 0.4 ইন্টু 0.2, তাহলে গুণফলটা আমার এটা আসলো। এবার এটাকে আমি কত দিয়ে ভাগ করব? এই জায়গাটা আমাদেরকে একটু সতর্ক হতে হবে, যখন আমরা ভাগ করব তখন চেষ্টা করবো সবসময় একটা ব্র্যাকেট নিয়ে কাজ করা, না হয় অনেক সময় ভুল হতে পারে, যেহেতু ওখানে আমার খুব বড় একটা ঘাত আছে, অর্থাৎ 3.78-এর পরে আরেকটা সংখ্যা গুণ আকারে আছে, এই জন্য আমরা ব্র্যাকেট দেবো। তাহলে 3.78 ইন্টু 10⁻⁻11। আচ্ছা, এই যে মানটা আসলো, এই মানটাকে এবার আমাদেরকে বর্গমূল করতে হবে। যেহেতু বলেছি যে শুধুমাত্র ভিতরের কাজটা আমরা আগে করব, ভিতরের কাজটা পড়ার পরে যে ফলটা পাবো সবার শেষে সেই ফলটাকে বর্গমূল করব। তাহলে বর্গমূল করি, এই যে এটা হচ্ছে বর্গমূল চিহ্ন, বর্গমূল অ্যান্সার। তাহলে এই যেই উত্তরটা আমরা দেখতে পাচ্ছি যে 0.375802,492, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। অর্থাৎ উত্তরটা কত? উত্তর হচ্ছে 0.3758 মিটার। অর্থাৎ আমরা যদি এই 400 গ্রাম আর 200 গ্রাম ভরের দুইটা বস্তুকে যদি 0.3758 মিটার দূরত্বে স্থাপন করি, তাহলে কিন্তু এই দুইটা বস্তু পরস্পরকে 3.78 ইন্টু 10⁻⁻11 নিউটন বলে আকর্ষণ করবে। তো তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমরা এতদূর পর্যন্ত এই সমস্যাগুলো বুঝতে পেরেছো কিনা, বা তোমাদেরকে যদি এরকম আরও অনেক সমস্যা দেওয়া হয় ক্লাসের শেষে তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, তোমরা সেগুলো করতে পারবে কিনা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। আচ্ছা, আচ্ছা, ইস্টার জাহান লিপি বলেছে ভাইয়া সব ফ্রেন্ডদের শেয়ার দিচ্ছি, অসংখ্য ধন্যবাদ তোমাদের। সাকিব রায়হান বলছে জোস ভাইয়া। আবিদ হাসান বলেছে বুঝেছি স্যার। MS মুবিন বলেছে পেরেছি। তো যেটা বুঝতে পারছি যে সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছে, এবং আমি যদি হোমওয়ার্ক দিয়ে আশা করি তোমরা সবাই এই হোমওয়ার্কগুলোর সমাধান করতে পারবে। তো এই অঙ্কগুলো সচরাচর এমনই আসে, একটু কঠিন কেমন আসতে পারে আমি তোমাদের দেখাই। আমি আগে পুরো বোর্ডটা মুছে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। এই অঙ্কগুলো আর একটু ঘুরে কিভাবে আসতে পারে সেটা বলি। আমি একদম আবার শুরুতে চলে যাই। শুরুতে যেমন ছিল যে আমি ধরে নিলাম যে এটা M1 ভরের একটা বস্তু এবং এটা M2 ভরের একটা বস্তু, এবং এই বস্তুদ্বয় D দূরত্বে অবস্থান করছে। এখন ধরে নাও যে এই দূরত্বটা অপরিবর্তিত আছে, অর্থাৎ দূরত্বটা সর্বদা D থাকবে। প্রথম ক্ষেত্রে প্রথম বস্তুর ভর ছিল 2 কেজি, দ্বিতীয় বস্তুর ভরও ছিল 2 কেজি। আচ্ছা, তাহলে এখন তোমাকে বললো যে এই M1 এবং M2-র যে কোনো একটা বস্তুর ভর যদি আমি দ্বিগুণ করি তাহলে মহাকর্ষ বলের কীরূপ পরিবর্তন ঘটবে বা পূর্ববর্তী বলের কত গুণ হবে। আচ্ছা, একটু দেখি। এই ধরনের অঙ্কগুলো যখন দিবে, অর্থাৎ যে পূর্ববর্তী বলের কত গুণ হবে
বা দূরত্ব এত গুণ বৃদ্ধি করলে মহাকর্ষ বল কত গুণ হবে, এই অঙ্কগুলো যখন করব আমরা বড় করে করব না, আমরা খুব শর্টকাটে কিভাবে করব একটু দেখি। আমি প্রথমে বলেছি যে বলটা ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। আচ্ছা তাহলে দেখো এখন প্রথম ক্ষেত্রে কত ছিল, প্রথম ক্ষেত্রে প্রথম বস্তুর ভরটা ছিল 2, দ্বিতীয় বস্তুর ভরটা ছিল 2, তাহলে এই বস্তুদ্বয়ের দেখো তাহলে বস্তুদ্বয়ের গুণফল কত হলো 4। এখন আমি বলেছি দ্বিতীয় ক্ষেত্রে যে এই দুইটা বস্তুর যে কোনো একটি বস্তু ধরে নাও এইটাকে আমি পরিবর্তিত করে দ্বিগুণ করছি অর্থাৎ 4 কেজি করছি, তাহলে এই বস্তুদ্বয়ের গুণফল কত হবে, প্রথমটা ছিল 2 কেজি 2, দ্বিতীয়টা কত 4 কেজি, তাহলে ইন্টু 4, তাহলে কত হলো 8। তাহলে এবার আমাকে বলো তো যে এই দ্বিতীয় ক্ষেত্রটা প্রথম ক্ষেত্রের কত গুণ, প্রথম ক্ষেত্রে নিশ্চয়ই 2 গুণ, তাহলে আমি বলবো যে এই দুইটা বস্তুর যে কোনো একটা বস্তুর ভর যদি আমি দ্বিগুণ করি তাহলে এই মহাকর্ষ বলটাও দ্বিগুণ হবে। তো এবার তোমাদের কাছে আমার প্রশ্ন যে ধরো দূরত্ব অপরিবর্তিত আছে, অর্থাৎ দূরত্ব প্রথমেও ডি ছিল পরেও ডি আছে, তাহলে এবার যদি আমি যে কোনো একটা বস্তুর ভর 3 গুণ করি, অর্থাৎ 2 কেজি ছিল এবার আমি 6 কেজি করলাম, তাহলে পরবর্তী যে বলটা অর্থাৎ পরবর্তী বলটা যেই F2 হবে, এই পরবর্তী বলটা প্রথম বলের অর্থাৎ এই F1 বলের কত গুণ হবে, এটা তোমাদের কাছে প্রশ্ন, তোমরা দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও। সুফিয়া শিলি বলেছে থ্যাংক ইউ ভাইয়া ফর অলওয়েজ সাপোর্টিং আস, থ্যাংক ইউ। আচ্ছা জিএম রিফাত ভাই প্রশ্ন করেছে নবম শ্রেণীর ক্লাস কবে হবে, খুব শীঘ্রই নবম শ্রেণীর ক্লাসও শুরু হবে, এসএসসির লাইভ ক্লাসগুলো শুরু হবে, তোমরা অবশ্যই 10 মিনিট লাইভ স্কুলের সাথে থাকবে, 10 মিনিট গ্রুপের সাথে থাকবে, তাহলে এই ক্লাসগুলো সম্পর্কে তোমরা জেনে যাবে। আচ্ছা আমার প্রশ্ন ছিল যে দ্বিতীয় বস্তুর ভরটা যদি আমি 3 গুণ করি অর্থাৎ 2 কেজি ছিল আমি 6 কেজি করলাম, তাহলে পরবর্তী যে বলটা হবে সেই বলটা কত গুণ হবে প্রথম বলের। আচ্ছা আমি উত্তর পেয়ে গেছি, ফেরদৌসি আক্তার বলেছে প্রথম ফার্স্ট বল হবে 3 গুণ, উত্তরটা সঠিক। অর্থাৎ দেখো আমি দেখাই একটু যে প্রথমে কত ছিল, প্রথমে 4 ছিল, দ্বিতীয় বস্তুর ভরটাকে আমি 6 কেজি করেছি, তাহলে 2 ইন্টু 6 কত, তখন 12, তাহলে এখন বলো তো এই 12টা 4 কত গুণ, 3 গুণ, তাহলে অবশ্যই দ্বিতীয় বলটা প্রথম বল 3 গুণ হবে। তাহলে এইভাবে আমরা যে কোনোভাবে বলতে পারবো যে যদি দুইটা বস্তুর যে কোনো একটা বস্তুর ভর দ্বিগুণ করে, 3 গুণ করে, 4 গুণ করে, তাহলে বলটাও কিন্তু সমানুপাতে বৃদ্ধি পাবে, অর্থাৎ 3 গুণ হবে, 4 গুণ হবে, 5 গুণ হবে, এভাবে বৃদ্ধি পেতে থাকবে। এখন তোমাদেরকে যে প্রশ্নটা করব যে আমরা দ্বিতীয় সম্পর্ক থেকে জেনেছিলাম যে F ইজ প্রপোর্শনাল টু 1/d²। আচ্ছা এইবার তোমাদের কাছে প্রশ্ন সেটা হচ্ছে ভর ধ্রুব থাকবে, অর্থাৎ দুইটা বস্তুর ভর 2 কেজি 2 কেজি থাকবে, কিন্তু আমি দূরত্বটাকে দ্বিগুণ করব, অর্থাৎ আগে দূরত্ব ছিল d, এবার আমি দ্বিতীয় দূরত্ব করলাম 2d, অর্থাৎ দ্বিগুণ করলাম। এখন তোমাদের কাছে প্রশ্ন তাহলে বল বাড়বে নাকি কমবে বা বলের কীরূপ পরিবর্তন হবে। আচ্ছা একজন এমডিএস ইসলাম বলেছে ঝাপসা লাগছে, হয়তো একটু নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি দেখি সমস্যার সমাধান করা যায় কিনা। আচ্ছা ক্লিয়ার আসছে না, আনক্লিয়ার। আচ্ছা এবার হয়তো বা ক্লিয়ার আসবে, একটু জানান। আচ্ছা যেটা বলছিলাম যে এবার যদি আমি ভর অপরিবর্তিত রাখি, আমি দূরত্বটা পরিবর্তন করব, তো দূরত্বটা পরিবর্তন করলে বলের কীরূপ পরিবর্তন ঘটবে। তাহলে আমি এবার একটু দেখাই যে এটা যেহেতু
ব্যস্তানুপাতিক, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যদি এই দূরত্বটা 1 মিটার হতো তাহলে সম্পর্কটা কী হতো 1/1² সমান সমান 1। আচ্ছা, এবার যদি আমি 1 মিটার ছিল, এটাকে আমি এবার কত করব 2 মিটার, তাহলে এবার হবে 2² কত হবে 1/4। এবার যদি আমি আরেক গুণ বৃদ্ধি করি, যদি এবার 3 মিটার করি তাহলে কত হবে 1/3² সমান সমান 1/9। এখন একটা বিষয় লক্ষ্য করি যে এইগুলোর থেকে কিন্তু 1 বড়, 1/4 থেকে 1/9 থেকে 1/4 বড়। তার মানে দেখো, তার মানে হচ্ছে দূরত্ব বাড়ার সাথে সাথে কিন্তু আমার বলের মানটাও কমতে থাকছে। অর্থাৎ আমি যদি দূরত্বটাকে দ্বিগুণ করি তাহলে বলটা পূর্ববর্তী বলের 1/4 গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 গুণ, অর্থাৎ 4/1 হয়ে যাবে। যদি বলটা 4 নিউটন হতো তাহলে তখন হয়ে যাবে 1 নিউটন। তো এগুলো ছিল সম্পর্ক। আমি এবার পোস্টারে তোমাদেরকে একটু দেখাবো, তোমরা কাইন্ডলি এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবে, আশা করি পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, আমি এতক্ষণ যেটা বোঝালাম সেটা আমি তোমাদেরকে একটু পোস্টারে দেখাবো যে মহাকর্ষ বলের উপর ভরের প্রভাব। পোস্টারটা দেখা যাচ্ছে কিনা একটু দেখো। আচ্ছা, আচ্ছা, তো মহাকর্ষ বলের উপর ভরের প্রভাব। তো ভরের প্রভাবটা কি আমি আলোচনা করেছি ইতিমধ্যেই, যে দেখো দূরত্বটা প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র দুইটাতেই কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে, আশা করি এটা পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। দূরত্বটা প্রথম ক্ষেত্রেও ডি, দ্বিতীয় ক্ষেত্রেও দূরত্ব ডি, কিন্তু লক্ষ্য করো প্রথম ক্ষেত্রে প্রথম বস্তুর ভর ছিল m কেজি, দ্বিতীয় ক্ষেত্রেও দ্বিতীয় বস্তুর ভর ছিল m কেজি। তো তখন বলটা কী হয়েছিল, তখন বলের মানটা আসছিল এফ। এখন দেখো, এখন একটু লক্ষ্য করো, দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব ডি আছে, অপরিবর্তিত আছে দূরত্বটা, প্রথম বস্তুর ভর এম আছে, দ্বিতীয় বস্তুর ভরটা কিন্তু দ্বিগুণ করে দিছে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমি যে হিসাবটা দেখালাম তোমাদের এটাকে দ্বিগুণ করে দিছে। তখন কি হবে তোমাদেরকে বললাম, তখন বলটাও দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ যে কোনো একটা বস্তুর ভর আমি যদি দ্বিগুণ করি বা 3 গুণ করি বা 4 গুণ করি, বলটা ওরকম দ্বিগুণ 3 গুণ 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ বলটা 2F হয়ে যাবে, যেহেতু একটা বস্তুর ভর আমি দ্বিগুণ করেছি। আচ্ছা, এবার আরেকটা পোস্টার লক্ষ্য করো, দেখো দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, আচ্ছা, এবার দেখো তৃতীয় ক্ষেত্রে কি করেছি, তৃতীয় ক্ষেত্রে আমরা দুইটা বস্তুর ভরই কিন্তু দ্বিগুণ করে দিয়েছি। অর্থাৎ দেখো, আমি যদি এমনি একটু দেখাতে চাই যে ধরে নিয়ে যে প্রথম বস্তুর ভরটা ছিল 2, দ্বিতীয় বস্তুর ভরটাও ছিল 2, তাহলে কত হলো গুণফল 4। এখন আমি দুইটা বস্তুর ভরই দ্বিগুণ করে দিচ্ছি, অর্থাৎ এইটাও দ্বিগুণ করেছি, অর্থাৎ এইটা দ্বিগুণ করে 4 কেজি করছি, এইটাও দ্বিগুণ করে 4 কেজি করেছে। এবার দেখো এই দুইটার গুণফল কত, এই দুইটার গুণফল হচ্ছে 16। এখন আমাকে বলো যে এই 16টা 4-এর কত গুণ, 4-এর 4 গুণ না? ঠিক এমনটাই এখানে ঘটছে। দেখো ভর আমি দুইটারই দ্বিগুণ বৃদ্ধি করেছি, এই জন্য বলটা 4 গুণ হয়ে গেছে। এবার চতুর্থ ক্ষেত্রে হিসাব করে, চতুর্থ ক্ষেত্রে যেহেতু আমি ভরটা 3 গুণ বৃদ্ধি করেছি, একটা বস্তুর ভর এখানে খেয়াল রাখতে হবে, যদি এখানে দুইটা বস্তু হতো, অর্থাৎ দুইটা বস্তুর ভরই যদি আমি দ্বিগুণ করতাম তখন কিন্তু বলটাও আরও 3 গুণ বৃদ্ধি পেত, অর্থাৎ এখানে তখন 9F হতো। তো এইভাবে আসলে বস্তুদ্বয়ের ভর বাড়ার সাথে সাথে মহাকর্ষ বলের মানও পরিবর্তিত হতে থাকে, অর্থাৎ বৃদ্ধি পেতে থাকে। এবার আমরা দেখব যে ভর অপরিবর্তিত রেখে দূরত্ব পরিবর্তন করলে বলটা কীরূপে পরিবর্তিত হয়। আচ্ছা, আচ্ছা, দেখ তুমি একটু দেখো, দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা দূরত্বের প্রভাবটা কীভাবে হয়, কাজ করে দেখি। আচ্ছা,
আচ্ছা, তোমরা এখনো অনেকে আমার সাথে আছো। আচ্ছা, সার্জিল হোসেন বলেছে গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। ওকে, তো দেখো আমি যদি দূরত্বটাকে ভরটাকে যদি অপরিবর্তিত রাখি, দেখো প্রথম ক্ষেত্রে ভর এম ছিল, দ্বিতীয় ক্ষেত্রে ভর এম ছিল এবং দূরত্ব ডি ছিল, তাহলে সেই ক্ষেত্রে যদি বল এফ হয়, সেই ক্ষেত্রে যদি বলটা এফ হয় তাহলে ভর দুটো একই রাখলাম। এবার আমি দূরত্বটাকে দ্বিগুণ করে দেবো। দূরত্বটাকে দ্বিগুণ করার ফলে কী হবে বলো তো, তখন বলটা 1/4 হয়ে যাবে, অর্থাৎ অনেকখানি হ্রাস পাবে। কিন্তু কেন এমনটা হয়েছে? কারণ আমরা তো জানি, আমরা বলেছি যে এফ ইজ প্রপোর্শনাল টু 1/d²। যেহেতু দ্বিগুণ করেছি, তাহলে এখানে যদি 1 হতো, যদি দূরত্ব 1 মিটার হতো, তাহলে কি হতো? তাহলে 1/1² = 1। যেহেতু দূরত্ব দ্বিগুণ করেছি, তাহলে 1/2² = 1/4। এই কারণে এমনটি হয়েছে। আমরা আরেকটা দেখি। আচ্ছা, আচ্ছা এবার দেখো, আচ্ছা এইবার ভর দুটা ধ্রুব আছে, মানে অর্থাৎ আগের মতোই আছে, অপরিবর্তিত। এখন যদি দূরত্বটাকে অর্ধেক করা হয়, তাহলে দেখো বলটা কিন্তু 4 গুণ বৃদ্ধি পাবে। কেন 4 গুণ বৃদ্ধি পাবে? দূরত্বটা অর্ধেক করার কারণে। আচ্ছা, তাহলে দেখো যেহেতু এফ ইজ প্রপোর্শনাল টু, দূরত্ব অর্ধেক করেছি, অর্থাৎ প্রথমে যে দূরত্ব ছিল সেই দূরত্বের অর্ধেক, তাহলে 1/2 এটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি করব? তাহলে 1/1/4। এটাকে কিভাবে লেখা যায়? যে 1 × 4 = 4। তো আসলে এইভাবে আমি যদি দূরত্ব বৃদ্ধি করতে থাকি, তাহলে মহাকর্ষ বল হ্রাস পেতে থাকবে, আর যদি দূরত্ব হ্রাস করতে থাকি, তাহলে মহাকর্ষ বল বৃদ্ধি পেতে থাকবে। তো আজকে মোটামুটি এতটুকুই ছিল আলোচনা। তো তোমাদেরকে আমি আজকে একটা কুইজ দিব, সেই কুইজের উত্তরটা দেওয়ার মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করব। তো সেই কুইজটা হচ্ছে, আগে তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে নিই। আচ্ছা, তাহলে এইবার তোমরা ঝটপট এই কুইজের উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আশা করি তোমরা সকলেই পারবে। যদি আমার এই ক্লাসটি তোমরা পরিপূর্ণভাবে মনোযোগ সহকারে যদি দেখে থাকো, তাহলে এই কুইজটা তোমাদের জন্য খুবই সহজ। তোমরা দ্রুত এই কুইজটার সমাধান করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, ততক্ষণে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক লিখি। আচ্ছা, আমি তারপরে তোমাদের যদি দেখতে অসুবিধা হয়, আমি একবার বলে দিচ্ছি যে বস্তুদ্বয়ের প্রত্যেকের ভর যদি 3 গুণ বৃদ্ধি করি এবং এদের মধ্যবর্তীও যদি 3 গুণ হ্রাস করি, তাহলে মহাকর্ষ বলের কিরূপ পরিবর্তন ঘটবে? অর্থাৎ মহাকর্ষ বল কি বৃদ্ধি পাবে, নাকি মহাকর্ষ বল হ্রাস পাবে, নাকি মহাকর্ষ বল আগে যেটা ছিল ঠিক তেমনই থাকবে? তো তোমরা এইটার সমস্যার সমাধান করে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি ততক্ষণে তোমাদেরকে যে হোমওয়ার্ক, আমি 2টা হোমওয়ার্ক দেবো। আমি পরবর্তী ক্লাস যেদিন নেব সেদিন তোমাদের এই হোমওয়ার্কগুলো আমি সমাধান করে দেবো। তো আমি লিখে রাখি।
এটা হচ্ছে তোমাদের জন্য প্রথম প্রশ্ন, যেটা পরবর্তী ক্লাসে সমাধান করব। এবং পরবর্তী ক্লাস যেদিন হবে, আমার পরবর্তী ক্লাস হচ্ছে 12ই জুলাই। তো সেদিন আমি তোমাদের এই দুইটা প্রশ্নের সমাধান দিব এবং সর্বপ্রথমে তোমাদের কাছে আমি কমেন্ট বক্স থেকে এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু আশা করছি। আশা করি তোমরা সকলেই করবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই দুইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমি একবার পড়ে দিই যে 100 গ্রাম ভরের দুইটি বস্তুকে 5 মিটার দূরত্বে স্থাপন করলে এরা কত বলে পরস্পরকে আকর্ষণ করবে, এবং 2 কেজি ভরের দুইটি বস্তুকে কত দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে এরা পরস্পরকে 6.67 × 10⁻⁻11 নিউটন বলে আকর্ষণ করবে। তো আশা করি এই দুইটা হোমওয়ার্ক তোমরা করবে এবং আমার যে পরবর্তী ক্লাস আছে সেই ক্লাসের প্রথমেই তোমাদের কাছ থেকে এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আশা করছি। এবং তোমাদেরকে একটা কুইজ দিয়েছিলাম যে বস্তুদ্বয়ের প্রত্যেকের ভর যদি 3 গুণ বৃদ্ধি করি এবং এদের মধ্যবর্তী যদি দূরত্ব যদি 3 গুণ হ্রাস করি তাহলে মহাকর্ষ বলের কিরূপ পরিবর্তন ঘটে। তো দেখি তোমরা কে কে অ্যান্সারটা দিয়েছো। রাবেয়া বেগম বলেছে একই থাকবে। ইসাক তুহিন বলেছে অপরিবর্তিত থাকবে। নাসিমা সুলতানা বলেছে চেঞ্জ হবে না। রাবেয়া বেগম বলেছে সেম। শাহের আহমেদ বলেছে পরিবর্তন হবে না। আসলে একদমই তাই, মহাকর্ষ বলের কোনোরূপ পরিবর্তন হবে না। অর্থাৎ পূর্বে যে মহাকর্ষ বলটা ছিল, আমি যদি বস্তুদ্বয়ের ভর 3 গুণ করি এবং দূরত্ব যদি 3 গুণ হ্রাস করি তাহলেও কিন্তু ওই পূর্ববর্তী ভরের সমানই ভরটি থাকবে। তো আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। খোদা হাফেজ।